চূড়ান্ত বিশ্লেষণে দুটো আদর্শ একই, যে কেউ এদিক দিয়ে খাচ্ছে, কেউ ওদিক দিয়ে খাচ্ছে, কেউ এইভাবে লিখছে, কেউ ওদিকে লিখছে, কিন্তু জিনিস প্রোডাকশন আলটিমেটলি সেম। আমাকে যেভাবে হোক ঠেকাতে হবে এরকম একটা ব্যাপার বুঝতে পারি। অন্যান্য জায়গাতে যেখানে ধরেন যে ধরেন সাইফুল হক সাহেব, তার এগেস্টে বিএনপি একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তাকে হয়তো এক্সপেল করেছে, কিন্তু বিএনপি সেখানে কোনো প্রচারে নামে নেই সেই ক্যান্ডিডেটের জন্য। কিন্তু আমার এগেস্টে তারেক রহমান সাহেব তো নিজে মিটিং করেছেন গিয়ে সেই ক্যান্ডিডেটের পক্ষে। সেই ভদ্রলোক মিনিস্টার হয়েছেন না এখন। একসময় তো আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সরে এসে বিএনপির সাথে আপনার একটা ভালো সম্পর্ক জুড়ে ছিল। বিএনপি এবং আওয়ামী লীগের আদর্শ কি একই ধরনের কিনা? বিএনপির সাথে এখন আপনার দ্বন্দ্বটা কোথায়? চূড়ান্ত বিশ্লেষণে দুটো আদর্শ একই। একই চূড়ান্ত বিশ্লেষণে হয় না যে কেউ এদিক দিয়ে খাচ্ছে, কেউ ওদিক দিয়ে খাচ্ছে, কেউ এইভাবে লিখছে, কেউ ওদিকে লিখছে, কিন্তু জিনিস প্রোডাকশন আলটিমেটলি সেম। এই অর্থে উভয়েই মানে একটা সমাজ ব্যবস্থা মেনটেন করছে, যেটা চরিত্র একটা অনুন্নত পুঁজিবাদী দেশের উন্নতির চেষ্টা করছে, এরকম। আচ্ছা, একই। ওখানে আলাদা করে গরিবদের জন্য কিছু বলা নেই। যেমন এখন এই সরকার এসে ধরেন ফ্যামিলি কার্ড ইত্যাদি দিচ্ছে, গরিব মানুষকে হেল্প করার জন্য বলছে তারা। এরকম প্রোগ্রাম শেখ হাসিনা আমলেও নেওয়ার চেষ্টা করেছিল। এর চাইতে শেখ হাসিনার চাইতে এদের প্রোগ্রামটা বেশি স্পষ্ট, কিন্তু এইটার সাকসেস রেট কতখানি সেটা তো আরও সামনে দেখতে হবে। সেটা যদি না হয়, এবং আমার কাছে মনে হয় না হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, তাহলে গোজ টু সেম থিং। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক আমার অধঃপতন হলো। আমার মনে হলো যে এরা যা করছে একেবারেই অধঃপতিত কাজ, করবো না। বিএনপির সাথে আমার ওইরকম দ্বন্দ্ব হয়নি। বিএনপির সাথে আমার একটা দ্বন্দ্ব হতে পারতো কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে। আচ্ছা, আমি তখন জেলের মধ্যে ছিলাম, আমিও মামলার আসামি ছিলাম, আমার সাজা হয় নাই। কিন্তু তারপরে সেই সময় আমি তো এইবারে ছিলাম 24 মাস, 22 মাস। সেই সময় জিয়া রহমান আমাদের ছিলাম 26 মাস, একটানা 26 মাস একটানা। আচ্ছা। এবং সেই সময় কর্নেল তাহেরের যে মামলায় ফাঁসি হয়েছিল, আমি সেই মামলায় আসামি ছিলাম। ফলে ওইভাবে আমি পার্থক্য করতে পারছি না। কিন্তু এইবার বিশেষ করে নির্বাচনের সময় যেটা হলো, এটা আমি আমার কাছে এখন একটা প্রহেলিকার মতো। আমার নামটা তো ডিক্লেয়ার করা হয়েছিল, হ্যাঁ, কোনো কথা ছাড়া ওখানে আরেকজনকে দিয়ে দেওয়া হলো। আমি দেখে গিয়ে কথা বললাম, প্রধানমন্ত্রী এখন হয়েছেন তারেক রহমান সাহেবের সাথে। উনি বলেন যে এটা একটা দাবি দেওয়া হলো, আপনার একটা মামলার ইস্যু আছে, এই জন্যে যদি কোনো প্রবলেম হয়। তারপরে স্ক্রুটিনি যখন হচ্ছে, তখন পর্যন্ত তাকে উইথড্র করা হয়নি। উইথড্রয়ের সময় পর্যন্ত নয়, স্ক্রুটিনির সময় নয়। এবং স্ক্রুটিনির সময় তিনি বা তাদের লোকজন গিয়ে হইচই করে আমার নমিনেশন পেপারটা বাতিল করলো। আমার লাগ ভালো যে আমি একই নিউজ পেপার জমা দিয়ে ঢাকাতে ডিসকোয়ালিফাই হলাম, কি বলে বগুড়াতে ডিসকোয়ালিফাই হলাম, কিন্তু ঢাকাতে কোয়ালিফাই করলাম। এটা কেমনে হবে? পরে সবাই এটা বুঝলো যে এটা একটা কিছু হয়েছে। তো ওইভাবে মানে আমাকে যেভাবে হোক ঠেকাতে হবে এরকম একটা ব্যাপার বুঝতে পারি। অন্যান্য জায়গাতে যেখানে ধরেন যে ধরেন সাইফুল হক সাহেব, তার এগেস্টে বিএনপি একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তাকে হয়তো এক্সপেল করেছে, কিন্তু বিএনপি সেখানে কোনো প্রচারে নামে নেই সেই ক্যান্ডিডেটের জন্য। কিন্তু আমার এগেস্টে তারেক রহমান সাহেব তো নিজে মিটিং করেছেন গিয়ে সেই ক্যান্ডিডেটের পক্ষে। ও আপনার আসলে কি তারেক রহমান সাহেব মিটিং অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ, সেই ভদ্রলোক মিনিস্টার হয়েছেন না এখন, একজন স্টেট মিনিস্টার। তো এগুলো থেকে আমি মনে করি যে কিছু একটা আছে যা আমি বুঝিনি, যা জানি না, এবং হয়তো কখনো জানতে পারবো না। এটা ওনারা আমাকে বলতে পারবে না। কারণ তারেক রহমান সাহেব বাদ দিয়ে বাকি সিনিয়র নেতাদের প্রায় সবাই আমার কাছে দুঃখ কষ্ট প্রকাশ করেছেন যে ভাই, যে আচরণ আপনার সাথে কথা হয়েছে তার জন্য আমরা লজ্জিত। রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? এই নাগরিক ঐক্য যে ইয়েটা করলেন। আমি এটাই করতে থাকবো। আচ্ছা, তবে বিশেষ করে সর্বশেষ ভারতের জেএনজির উত্থানের পরে, ধরেন আমরা 7ই জানুয়ারি ইলেকশনের আগে পর্যন্ত বা এর পরেও যখন বিএনপি কোনো মাঠে নেই, তখন আমরা মাঠে ছিলাম। গণতন্ত্র মঞ্চ খুবই প্রাসঙ্গিক ছিলাম, খুবই হঠাৎ করে বাংলাদেশে হঠাৎ করে লাইমলাইটে চলে আসে। হ্যাঁ। কিন্তু যখনই অভ্যুত্থানটা হয়ে গেল,
তারপরে আমাদের সামনে আরও বেশি লাইমলাইট আসার কথা, আমরা কিন্তু পেছনে চলে এলাম। আমি জানি এটার পেছনে একটা আন্তর্জাতিক শক্তি আছে, যারা মনে করেছে এদের আনবো, আর বাকিদের কথা তারা ভাবে নাই, সেই হিসেবে আমরা বাদ পড়ে গেছি। তো এইটাই যে বুঝতে হবে এখন আবার প্রাসঙ্গিক হওয়া যায় কিভাবে, বুঝতে হবে বিশেষ করে সংগঠনের চিন্তা বাদ দিয়ে এই যে অভ্যুত্থান তরুণদের, এইটা আরও হবে কিনা, হলে কিভাবে, এবং এটার অভিধা কী হবে। তো আমি মনে করি যে দল যেভাবে করছি তার সাথে এগুলো বুঝে সে অনুযায়ী এগুলোকে সমন্বয় করতে পারলে রাজনীতিতে বাইরে যাওয়া যাবে। আপনার অনেক সহযোদ্ধা সহকর্মী যারা একসাথে রাজনীতি করেছেন, কখনো কখনো রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পালিয়ে বেরিয়েছেন, জেলখানায় ছিলেন, তাদের মধ্যে তো অনেকে এমপি মন্ত্রী হয়েছে। তাদের সাথে কথা হয় সমসাময়িক রাজনীতি বা তাদের অবস্থানটা কি? হয় মাঝে মাঝে, তাদের অবস্থায় তারা মন্ত্রী হয়েছেন, মন্ত্রী আছেন। আপনার প্রতি তাদের মূল্যায়নটা কেমন এখনো? মানে আমি মনে করি আমার প্রতি তাদের ভালোবাসার কোনো কমতি হয়নি, প্রায় সবারই ওয়ান টু অল, আমার সেটাই মনে হয়। আর রাজনৈতিক অবস্থানে তারা আমার কাছাকাছি আসেন না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ধরেন এরকম সংখ্যা কতজন হবে, 20, 30, 50, কিন্তু 50,000 আছে প্রায় একই সময় একই লেভেলে কাজ করেছে, তারা কোথাও নেই, হয়তো রাজনীতিতেও নেই। তাদের সাথে যোগাযোগ হলে তাদের ভালোবাসার প্রকাশটা অনেক গাঢ়, খুব ভালো লাগে তখন। এদেরকে ভালোবাসার ইয়াটা তো আগের মতোই আছে, খুবই গাঢ়। আমি বললাম তো, এখানে তো তারা একটু কথাগুলোর সময় হিসাব করে আবার এটা ছবি টবি তুলতে যায় না, যদি ছবি আবার যায় তো যদি তাদের দলের নেতার অপছন্দ হয় কিংবা কথা ওরকম বলতে চায় না, আমি যদি কোথাও বলে দিই হয়তো এরকম হয়, মানে তাতে তাদের আমি আন্তরিকতা সন্দেহ করছি না। কিন্তু যারা ওরকম কোনো কিছু নেই তারা তো ওপেনলি বলতে পারে, আরে ভাই যে ব্যবহারটা আপনার সাথে হয়েছে, আমরা আছি আপনার সাথে, করেন। আমি জানি তারা আমার সাথে মিছিল করবে না, কিন্তু তবু বলে যে এটা ভাল লাগে।